আজ আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে তার ২ বোন এসেছেন। রান্না যেহেতু সবসময় আমিই করি, তাই আম্মা খুব একটা খোঁজ নেন না। আর উনি জানেন, মেহমান আসলে আমি বেশ খাতির যত্নই করি। এটা অবশ্য আমার বাবা-মায়ের দেওয়া শিখ। মা সবসময় বলতো, নিজেরা যা খায় না কেন, মেহমান আসলে তাদেরকে পরিপূর্ণভাবে আপ্যায়ন করবে। আসল কথায় আসি, তো দুপুরে যখন খাবার দিলাম, টেবিলে আম্মা হাঁ করে কতক্ষণ তাকিয়ে থাকলেন। এরপর আমার দিকে তাকিয়ে চোখ দিয়ে আগুন ছুড়ে মারলেন। বাঘের মতো গর্জন করে বললেন, কি হলো বৌমা, এগুলো কি রান্না করেছো? এটা আমাদের প্রতিদিনের খাবার। মেহমান এসেছে দেখুনি, ভালো কিছু রান্না করলে কি তোমার বাপের বাড়ির সম্পদ কমে যেত? আমি স্বাভাবিকভাবে বললাম, তা কেন হবে আম্মা? এই বাজার আমার শ্বশুর আব্বা আর জামাইয়ের টাকার করা। আমার বাপের বাড়ির সম্পদ কেন কমে যাবে? তাছাড়া এগুলো তো খারাপ খাবার না। আর বোনের বাড়িতে যা দিয়েই খাওয়া হোক না কেন, নিজেরই তো মানুষ, কিছু মনে করবে না। আপনি না বললেন বউয়ের বাপের বাড়ির মানুষকে এত বেশি খাতির যত্ন করার কি আছে? তো আমি ভাবলাম শুধু শুধু টাকা খরচের কি দরকার, নিজেরই তো মানুষ। আর ভালো ভালো খাবার রান্না করলে আপনি যদি রেগে যান, তাই বাসায় যা ছিল তাই আমি রান্না করেছি। আম্মা মনে হলো পারলে ড্রাগন হয়ে আমার দিকে আগুন ছুড়ে মারেন। একজন খালা শাশুড়ি বললেন, তোমার মা বুঝি এসব শিখিয়েছি তোমায়? আমি শান্তভাবে উত্তর দিলাম, না খালাম্মা, আমার মা তো বলেছে নিজেরা যা দিয়ে খেলেও মেহমানদের কদর করতে। কিন্তু এ বাড়িতে বিষয় অন্যরকম। বউয়ের বাপের বাড়ির মানুষের সম্মান নেই, মেয়ের বাড়িতে শুধু ব্যাগ ভরে আনবেই, তাদের কোনো সম্মান থাকবে না। সেদিন আমার মা ভাই এসে এসব দিয়েই খেয়ে গেছে, তো আপনাদের এসব দিয়ে খেলে কি সমস্যা? আম্মাও তো এ বাড়ির বউ, তাই না? তারা আর কথা বাড়ালো না, কোনো রকমের গিলে উঠলো। তবে আমি জানি এখানে এসবের শেষ না। আমার স্বামী আর শ্বশুর এলে বিচার হবে, আর আম্মা চাইবে বিচারের তালগাছ তার হোক। ঠিক তাই হলো। আম্মা রাতে খাবার টেবিলে ঝড় তুললেন। আম্মা আমার হাজবেন্ডকে বলল, তোর বউয়ের এত বড় সাহস আমার মুখের উপর কথা বলে। আজ তোর বড় খালা আর ছোট খালা এসেছিল, তোর বউ আমার নাক কাটলো, মেহমানের জন্য ভালো কিছু রান্না করেনি, আমরা যা খাই তাই দিয়েই খাওয়ালো। আমরা কি ফকির? আমার হাজবেন্ড মায়ের দিকে না তাকিয়ে খেতে খেতে বলল, দেখো মা, তোমার বউ শাশুড়ি যা ইচ্ছে করো, তোমাদের বিষয়ে আমি নাই। আমি বলির পাঠা হতে চাই না। তুমি সেদিন না বললে তোমাদের বিষয়ে নাক না গলাতে, বাড়ির মহিলাদের বিষয়ে কথা না বলতে? আমি এসবের কিছুই শুনতে চাই না। সারাদিন পরে বাসায় এলে তোমরা কেউ কারো নামে আমার কাছে কিছুই বলবে না। যা পারো নিজেরাই করো। ছেলের কাছে যখন ডাল গড়ল না, আম্মা তখন শ্বশুর আব্বার কাছে বিচার দিলেন। কি গো, তুমি যে কিছু বলছো না তোমার আদরের ছেলের বউকে? আব্বা হেসে বললেন, আমি ওকে এখন আর কিছুই বলি না। সেদিন তুমিই বললে আমি নাকি আশকারা দিয়ে ওকে মাথায় তুলেছি। আমি যেন কিছু না বলি আর ওকে। এখন তুমিই বলো, যাকে ভালোবাসার অধিকার নেই তাকে শাসন করি কিভাবে? তুমি দেখো কি করা যায়। তোমার ছেলের বউ, সব অধিকার তোমার একার। তুমি যাই শিক্ষা দিবে ও তাই করবে। এখন তুমিই ওর মা, ওর ভালো মন্দ সবকিছুর জন্য মানুষ তোমাকেই বলবেন। তাই তুমি নিজের ভালোটুকু ওকে শিখিয়ে দাও, ওর ভুল সংশোধন করে দাও। ও সারা জীবন এবাড়ির বউ হয়ে থাকবে, এবাড়ির সম্মান এখন ওর হাতেই। শাশুড়ি আমার শ্বশুর মশাইয়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বললেন, বাহ, তুমি তো ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই জ্ঞান দিলে। ভালো কথা, এসব আমার মনে থাকবে। আমি আর কোনো কথাই বললাম না, কারণ আব্বা আর আমার হাজবেন্ড উত্তর দিয়ে দিল। আমি মাথা নিচু করে শুনলাম। রাতে আব্বা আমাকে বারান্দায় ডেকে বললেন, আমি জানি তুমি এমনি এমনি এসব করনি। সেদিন তুমি খুব কষ্ট পেয়েছো। তোমার বাবার বাড়ির মানুষের সম্মান সব দোষ তোমার শাশুড়ির না। আমার মা যতদিন বেঁচে ছিলেন উনিও এসবই করে গেছেন। ছেলের বউদের এভাবেই কঠোরভাবে পরিচালনা করতেন। তোমার শাশুড়ি ওইসব কষ্ট ভুলেনি, সেই রাগ কষ্ট তোমার উপর পড়ছে। সারা জীবন একসাথে থাকবে তোমরা, তাই এসব ঠিক না। আমি তোমার মাকে বুঝিয়ে বলবো। আমি আব্বার কাছে ক্ষমা চাইলাম। আমি এসব করতে চাইনি আব্বা, কিন্তু এসব দূর হোক বাড়ি থেকে, এটা চাই। আমাদের সম্পর্ক সারা জীবনের। আমার বাবা মা ভাই বোন এখানে এসে যেন সম্মান পায়, তারা আমাকে দেখে যেন শান্তি পায়, এটাই চাই। আমি চাই না তারা আমার কথা চিন্তা করে কষ্ট পাক। আমি আম্মার কাছে ক্ষমা চাইবো। শ্বশুর আব্বা বললেন, না থাক, এখন আর কিছু বলো না। কয়েকদিন পরে আম্মা তার ছোট মেয়ের বাড়িতে বেড়াতে গেলেন। সেখানে গেলে ব্যাগ ভরে কত কিছু যে নিয়ে যান, যাতে মেয়ের সম্মান বাড়ে। একদিন থাকার কথা ছিল, কারণ আমার ননদিনী প্রেগনেন্ট। মেয়ের সাথে তাই একদিন থাকবে ভেবেছেন, কিন্তু আম্মা বিকেলেই চলে আসলেন। মনটাও খারাপ। আমি প্রথমে ভাবলাম হয়তো আমার ননদের শরীরটা ভালো না, তাই জিজ্ঞেস করলাম, আম্মা, হেনা ভালো আছে তো? কোনো সমস্যা হয়েছে? তাহলে আপনার ছেলেকে বলি হেনাকে কিছুদিনের জন্য নিয়ে আসুক। আম্মা উত্তর না দিয়েই বলল, টেবিলে খাবার দাও। আমি খুব অবাক হলাম। এই সময় খাবার? কিছু না বলে খাবার দিলাম। খাওয়া শেষে আম্মা চা দিতে বললেন। দুজনের জন্য 2 কাপ চা নিয়ে বারান্দায় বসলাম। আম্মার হাত ধরে বললাম, কি হয়েছে? কোনো চিন্তা করবেন না, আমরা সবাই আছি। হেনার কোনো কষ্ট হবে না। এখনো 4 মাস বাকি, আর 2 মাস গেলে নিয়ে আসবো আমরা। আমার চোখ দিয়ে পানি পড়লো। আমি আম্মাকে জড়িয়ে ধরে বললাম, আম্মা ভয় হচ্ছে?
কি হয়েছে বলুন। আজ মেয়েটা অসুস্থ, তাই হয়তো চা নাস্তা দিয়ে বিদায় করতে চাইলো। আমি তো খালি হাতে যাইনি, এই সম্মান পেলাম। দুপুরবেলা কেউ এসব দেয়? আমি আর থাকতে পারলাম না। হেনা নিজেই রান্না করতে যাচ্ছিল। আমার যাওয়া দেখে হেনার শাশুড়ি নাস্তা দিয়ে পাশে তার মেয়ের বাসায় চলে গেল। আমার কি কোনো আত্মসম্মান বোধ নেই? হেনার কষ্ট হবে ভেবে চলে আসলাম। তুমি সেদিন কষ্ট পেয়েছো বৌমা, আমার এমন করা ঠিক হয়নি। কি করব বলো, জীবন এত তিক্ত অভিজ্ঞতা আছে যা বলে শেষ হবে না। আগামী শুক্রবার তোমার বাপের বাড়ির সবাইকে আসতে বলবে, আমি নিজের হাতে রান্না করব। আমি আমার হাত ধরে বললাম, আপনি বুঝতে পেরেছেন, এটাই অনেক, আর কিছু লাগবে না। শাশুড়ি মা আমাকে বললেন, বেশি বুঝো না। আমি একটু নরম হলেও আমি তোমার শাশুড়ি, আমার শাশুড়ি হতে এসো না, তাহলে আমিও আপনার ছেলের বউ। সেদিন খালাদের আসতে বলবো। ওই দিন ওভাবে এত কিছু বলা ঠিক হয়নি, আর এমন ব্যবহার করাও উচিত হয়নি। দুঃখ কষ্টে ভালো কিছু রান্না করিনি। আম্মা হেসে বললেন, আচ্ছা বলো। হঠাৎ মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। দেখি পর্দার আড়ালে আব্বা আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। তারাও হাসছে। বউ শাশুড়ির হাসি তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে।